রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষককে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনা নাড়া দিয়েছে দেশের মানুষের হৃদয়। চলতি মাসের মাঝামাঝিতেই সিলেটে গৃহকর্মী সহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে নিজ বাসাতেই। একই ধরনের ঘটনা ঘটেছে চলতি বছরের জুনেও। এর মাঝেও থেমে নেই চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনাগুলো। এসব বিষয় নিয়ে কথা হবে আজকের প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মাহমুদুল হাসান, কয়েকদিন আগে, মাত্র দুদিন আগে একটা হৃদয় বিদারক ঘটনা আমরা দেখলাম। রংপুরে সপরিবারে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো সেই ঘটনার এখন সবশেষ অবস্থাটা কি জানতে চাচ্ছি আপনার কাছে। সর্বশেষ আপনি গতকালকে পুলিশ এই ঘটনার তারা বলেছে যে তারা এই ঘটনাটির যে নেপথ্যের ঘটনা তারা উন্মোচন করতে পেরেছেন। পুলিশের জায়গাটি থেকে তাদের দাবি হলো যে সেদিন দুই যুবক তারা এসেছিলেন মাদক সেবন করতে পাশের বাড়ি থেকে তাদের যে যারা নিহত হয়েছেন তাদের যে ভবনটিতে সেই ভবনটির ছাদে তারা এসে তারা মাদক সেবন করছিলেন। গণপতি চক্রবর্তীর জি, বাড়ির ছাদে। তার বাড়ির ছাদে, এবং যখন সেই ছাদে যখন মাদক সেবনের ঘটনাটি ঘটছিল তিনি সেখানে বাধা দিয়েছেন। বাধা দেওয়ার পর প্রথমে তাকে খুন করা হয়েছে, পরবর্তীতে তার স্ত্রীকে খুন করা হয়েছে, এভাবে পরিবারের একে একে 4 সদস্যকে খুন করা হয়েছে। এবং যেই দুইজন যারা আছেন অভিযুক্ত তাদেরকে কিন্তু পুলিশ আটক করেছেন। এটি হচ্ছে একটি দিক। আর পরিবারের দিক থেকে তাদের মধ্যে তাদের কথা হলো যে যেভাবে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তাদের মধ্যে থেকে একটি শঙ্কার জায়গা তারা বলেছেন যে আসলে যে ঘটনার যে ধরন দেখে মনে হচ্ছে সেটি বা পুলিশের যে বর্ণনা সেটি নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট নন, সেটি পরিবারের সদস্যদের পক্ষ থেকে বলা হচ্ছে। মাহমুদুল হাসান, এই ঘটনার ঠিক কয়েকদিন আগে আমরা গত 12 আগস্ট দেখেছি সিলেটের রায়নগরে গৃহকর্ত্রী সহ একই বাসায় তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এবং সেই ঘটনায় সেই গৃহকর্ত্রীর আহ, পরিচিত একজনকেই বলা হচ্ছে তিনি হত্যাকাণ্ডটি করেছেন। এবং এর আগে আবার একটু পেছনের দিকে যায়, অর্থাৎ জুন মাসে যায়, জুন মাসের 25 তারিখে লক্ষ্মীপুরের রায়পুরার একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ তার পরিবারের 4জনকে হত্যা করা হয়েছে। এই যে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনাগুলো আসলে কেন ঘটছে? দেখুন, হত্যাকাণ্ডের জায়গায় যখন খুনের ঘটনাগুলো ঘটে, একটি হলো যে দেখেন যে খুনের ধরনগুলো কীরকম। একটি হলো যে কোনো জায়গায় কোনো একটা দ্বন্দ্ব হচ্ছে, কোনো একটা কিছু হচ্ছে, কেউ কাউকে হয়তো আঘাত করেছে, কেউ মারা গেল, সেটি এক ধরনের। আরেকটি হলো যে অপ্রত্যাশিতভাবে কিছু খুনের ঘটনা অনেক সময় ঘটে যায়। মানুষ মুহূর্তের মধ্যে হয়তো বুঝতে পারে না, কিছু ঘটনা এমনভাবে ঘটে যে যেটি হয়তো তার খুন করার ইচ্ছাটি ছিল না, এরকম ব্যাপার। কিন্তু এই যে ঘটনাগুলোর কথা আপনি বললেন সেটি কিন্তু এক ধরনের নৃশংসতার একটি উদাহরণ এবং সেখানে। পুনরাবৃত্তি হ্যাঁ, হচ্ছে। পুনরাবৃত্তি হচ্ছে। এবং মানুষ যে একটু সহিংস যে মনোভাব মানুষের মধ্যে, যে এই ধরনের এক ধরনের প্রবৃত্তি তৈরি হয়েছে, যে মানুষকে সহনশীলতার যে মনোভাব, এবং সেই ঘটনাগুলো এটি প্রমাণ করে। কারণ হচ্ছে যে আপনি দেখেন সর্বশেষ ঘটনা তো যদি বলেন, ছোট বাচ্চা তো সে কিছু কোনো অপরাধ করেনি, বা ছোট বাচ্চা তো কিছু করেনি, মানে তিনি তো তার বাবা বাধা দিয়েছে, কিন্তু সেজন্য ছেলেকে কেন শ্বাসরোধ করে হত্যা করতে হবে? তো এই যে মানুষের মধ্যে মনোজগতের যে এক পরিবর্তন এবং মানুষের মধ্যে নৃশংসতা এবং এই যে জায়গাটি তৈরি হয়েছে, এই কারণে কিন্তু দেখা গেছে যে আপনি যে খুনের ঘটনাগুলো বলেছেন এবং আরও বেশ কিছু ঘটনা আমরা এই কাছাকাছি সময় আমরা দেখেছি যে যখনই খুন করা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, পরিবারের সবাইকে একসঙ্গে মেরে ফেলা হচ্ছে। এবং এই যে মানে তাদের মধ্যে এক ধরনের এই ধরনের মনোভাব আছে যে আমি যেহেতু এখানে কাউকেই বাঁচিয়ে রাখা যাবে না। তো এটি হলো যে মানুষের যখন ঘটনাটি এমন একটি পর্যায়ে চলে যায় যে তিনি মনে করেন যে এই পরিবারে যদি কেউ থেকে থাকেন তিনি হয়তো কখনো না কখনো আমার জন্য ঝুঁকির কারণ হতে পারেন। এই ধরনের একটি মনোভাব তৈরি হয়েছে। তো ফলে যেটি হয়েছে যে হত্যাকাণ্ডগুলো সাধারণ হত্যাকাণ্ডের মতো আর থাকছে না। এটার মধ্যে এক ধরনের চরম মাত্রায় একটা নৃশংসতার পরিবেশ, কিন্তু নৃশংসতার মতো একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। আচ্ছা, আপনার সঙ্গে এখানে দাঁড়ানোর আগে আমি আমাদের প্রথম আলোর ওয়েবসাইটটি দেখছিলাম, এবং সেখানে গত 2 দিনের আমি বেশ কিছু সংবাদ বিশ্লেষণ করছিলাম। তো তার মধ্যে আমি যদি কয়েকটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই, যে দুপুরেও সোনার দোকান খোলেননি ব্যবসায়ী, তালা ভেঙে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ। জামালপুরের এক কক্ষে বিছানায় মায়ের মরদেহ, অন্য কক্ষে আটকা 2 শিশু। গোয়ালন্দে ঘরে ঢুকে চা দোকানিকে কুপিয়ে হত্যা। মুঠোফোন ফেরত দেওয়া নিয়ে তর্কাতর্কি, তরুণকে কুপিয়ে হত্যা। রায়ের বাজারে মুঠোফোন মেরামতকারীকে কুপিয়ে হত্যা। এই যে এটা মাত্র জাস্ট 2 দিন, আমি জাস্ট গত 2 দিনের আমি সংবাদ এগুলো প্রথম আলোতে এসেছে। এখন কি হত্যা করা খুব সহজ হয়ে গেছে? মানে মানুষ কি মনে করছে যে আসলে তারা কোনোভাবে পার পেয়ে যেতে পারে?
দেখুন, যেই কথাটি আপনি সর্বশেষ বললেন যে মানুষ কি মনে করছে পার পেয়ে যেতে পারে, এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো যে হত্যাকাণ্ডের ঘটনা, খুনের ঘটনা সবসময় কিন্তু হয়েছে। কথা হলো যে আপনি মানুষের কাছে কি বার্তাটি দিতে পারলেন? আপনি কি এই বার্তাটি দিতে পেরেছেন যে তুমি যদি খুন করো সেক্ষেত্রে তোমার এই বিচারটি হবে? আপনি কি মানুষের কাছে এই বার্তাটি দিতে পেরেছেন যে খুনের পরে কারো বেঁচে যাওয়ার সুযোগ নেই? সেই জায়গাটি গুরুত্বপূর্ণ। আপনি যদি এই জায়গায় আইনের প্রয়োগ যদি নিশ্চিত করতে পারেন, আপনি যদি মানুষকে এটা বোঝাতে পারেন যে তুমি যদি এটি করো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে আইনের আওতায় আসতে হবে এবং তোমার বিচার হবে। সেই জায়গাটি নিশ্চিত করা। এবং মানুষের মধ্যে যখন অপরাধের প্রবণতা তখনই বাড়ে যখন মানুষ মনে করে যে এই ধরনের ঘটনা ঘটার পরে আমাকে কেউ কিছু করতে পারবে না। অথবা আমি ধরাছোঁয়ার বাইরে থাকবো। যখন এই ধরনের প্রবণতা মানুষের মধ্যে তৈরি হয় তখনই কিন্তু এই ধরনের খুনের ঘটনা বলেন বা এই ধরনের অপরাধের ঘটনাগুলো সেক্ষেত্রে বাড়ে। আপনি যে ঘটনাগুলো বলেছেন সেই ঘটনাগুলো কিন্তু সেটিরই এক ধরনের উদাহরণ আমরা বলতে পারি এবং সেটি সেটি এটিই খুব প্রকাশ ছোট করছে ঘটনা যে থেকে বড় ঘটনা, ছোট সব ঘটনা থেকে জায়গাতেই বড় হত্যাকাণ্ডের হচ্ছে ঘটনা এবং ঘটছে। সে দেখছে যে আমার পাশে যখন একজনকে কোপানো হলো তার তো বিচার হয়নি। আমার পাশে একজনকে মারা হয়েছে তাকে বিচার হয়নি। সে আরেকদিন সে মনে করলো আজকে খুনই করে ফেলবো। এবং ঘটনাগুলো কিন্তু ছোট, ছোট ঘটনা থেকে একটা সময় একজন তখন বড় ধরনের অপরাধের একটা প্রবৃত্তি মানুষের মধ্যে তৈরি হয় এবং সেই জায়গা থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এবং আমরা যতগুলো ঘটনা সর্বশেষ যে ঘটনাগুলো আমরা দেখছি যে কখনো, কখনো দেখা গেছে যে এর আগে কিন্তু একই ব্যক্তিকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। তাকে নানাভাবে ভয় দেখানো হয়েছে, তার পরিবারকে ভয় দেখানো হয়েছে বা তার উপর এর আগেও আক্রমণ করা হয়েছে। এমন কিন্তু ঘটনাও এর মধ্যে আছে। তো যখন সেই ঘটনাগুলোতে আপনি যখন মানুষের কোনো ঘটনার শুরুতেই ন্যায় বিচার নিশ্চিত করতে না পারবেন তখন কিন্তু সেটির পরবর্তী ধারাবাহিকতা কিন্তু নৃশংসতার দিকেই যায়। একটি হচ্ছে যে দায়মুক্তি তার মধ্যে একটা ব্যাপার থাকে সে মনে করে যে হয়তো এটা করলে কিছু হবে না সেই ধরনের একটি চিন্তা। আরেকটি হলো যে আপনি যখন মানুষ এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে সে তখন মনে করছে যে না আমি তাহলে যেহেতু আমার কোনো কিছু হবে না আমি তাহলে যে আছে আমি তাকে আমি শেষ করে দিই। এই ধরনের একটি মনোভাব মানুষের মধ্যে তৈরি হয়। এই জন্য ঘটনার শুরু থেকেই যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে পারতো, যদি বিষয়গুলো সমাধান করা যেত, তাহলে কিন্তু ঘটনাগুলো এই যে আমরা সর্বশেষ যে নৃশংসতার জায়গাটি দেখছি, সেই জায়গাটিতে কিন্তু যাওয়ার সুযোগটি কমে যায়। আচ্ছা, আমরা হত্যাকাণ্ডে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আমরা কথা বললাম। একটু আসি এবার অন্য বিষয়গুলোতে। পুলিশ তো অনবরত আমরা দেখছি যে আমাদের কাছে খবর আসছে, আমরা প্রকাশ করছি যে অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার হচ্ছে। কিন্তু এসবের মধ্যেও তো ছিনতাই থেমে নেই, চুরি থেমে নেই, ডাকাতি থেমে নেই। তো এই যে সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে একটা বেপরোয়া ভাব, এই বেপরোয়া ভাব কি কোনো আশ্রয় প্রশ্রয়ে হচ্ছে বা তাদের মধ্যে এই ভাবটা কেন আসছে? দেখুন, এই যেই ঘটনাগুলোর কথা আমরা আলোচনা করছিলাম, সেটি আসলে এই ঘটনার সঙ্গেই প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই জায়গা থেকে আপনি দেখেন এই খুনের ঘটনাগুলো আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যখন আ স এই বর্তমান সরকার তাদের ৬ মাসের যে অপরাধ চিত্র, সেটি আমরা যখন বিশ্লেষণ করেছি এবং যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো কিন্তু আছে, সেগুলোর পেছনে আমরা দেখেছি যে একটা বড় সংখ্যক ঘটনার পেছনে মাদকের এক ধরনের সম্পৃক্ততা আছে। সেই সম্পৃক্ততা কখনো, কখনো মাদক বেচা বিক্রি, মাদক নিয়ন্ত্রণ সেটি নিয়ে, কখনো, কখনো মাদক সেবী তিনি তার টাকা সংগ্রহ করতে গিয়ে, মাদক সেবনের যে অর্থ সংগ্রহ করতে গিয়ে সেটি করেছেন। আবার কখনো, কখনো তিনি মাদকাসক্ত হয়ে তিনি এমন হয়ে গেছেন যে তিনি আর এই স্বাভাবিক চিন্তার জায়গাটিতে হিতাহিত নেই। জ্ঞান হারিয়ে এতে ফেলেছেন। জ্ঞান হারিয়ে ফেলেছেন। ফলে এই ঘটনাগুলো ঘটছে। এবং আপনি এই যে মাদকের যে বিস্তার, মাদকের বিস্তারের সাথে প্রতিটি ঘটনাই আসলে সম্পৃক্ত। আরেকটি হলো যে ছিনতাই ডাকাতির কথা যদি আমরা বলি, ছিনতাইয়ের ঘটনাগুলো কিন্তু যে কমে গেছে সেটি বলার সুযোগ কম। কারণ এখানে বিষয়টা এমন হয়েছে যে ছিনতাইটি কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণে এসছে, কিছু ক্ষেত্রে। কিন্তু পুরোপুরি কিন্তু এখনো না। এবং আমরা এই গত যদি আমরা ১ সপ্তাহই ধরে ঢাকায় কিন্তু আমরা এরকম ৫-৭টি ঘটনার কথা আমরা জেনেছি যে ঘটনাগুলো যে মানুষ ছিনতাইয়ের শিকার হয়েছে এবং ছিনতাইয়ের শিকার কিন্তু হচ্ছে না এখনো। মানে হলো যে বেশিরভাগ ক্ষেত্রে যখন ছিনতাইয়ের ঘটনাগুলোতে থানায় যাওয়া হয়, কারো মুঠোফোন নিয়ে গেল অথবা কারো কোনো কিছু লুট হলো, তখন থানায় গেলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মামলা না করে এই ধরনের ঘটনাগুলোতে মামলা হওয়ার কথা, মামলা না করে একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হচ্ছে। তো যখন জিডি করা হয় তখন আমরা যখন অপরাধ পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করি, এই ডেটাটি মূলত এই যে সেটি কিন্তু পুলিশ থেকেই তারা দিয়ে থাকে। প্রকৃত তথ্যটা আসে না। পুলিশের যে মামলা, তো মামলার ক্ষেত্রে দেখা গেছে যে তারা যে মামলা সংখ্যা বলছেন, তার সঙ্গে বাস্তবের যে অপরাধ চিত্র সেটির সাথে কিন্তু একটি তফাৎ কিন্তু আছে। এবং ফলে যেটি হয়েছে যে মানুষের মধ্যে কিন্তু এই যে ঘটনার পরে ঘটনা, ঘটনার পরে ঘটনা এবং সেগুলো আ উম বিরুদ্ধে ভালো ব্যবস্থা না নেওয়া, শক্ত ব্যবস্থা না নেওয়া, সেই না নেওয়ার কিন্তু ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এবং মাদক এক্ষেত্রে একটি বড় কারণ।
কারণ মাদকের বিস্তারের সবগুলো ঘটনার পেছনে ঘুরে ফিরে কিন্তু এক ধরনের মাদকের এক ধরনের সম্পৃক্ততা কিন্তু আসছে। আচ্ছা, মাহমুদুল হাসান, খুব সম্প্রতি আপনি 2টি বিভাগীয় শহর ঘুরে এসেছেন এবং ঘুরে এসে সেই 2টি বিভাগীয় শহরের অপরাধ পরিস্থিতি নিয়ে আপনি সিরিজ প্রতিবেদন করেছেন। তো সেই 2টি বিভাগে কি দেখলেন? সামগ্রিক বাংলাদেশের পরিস্থিতি কি উঠে এসেছে সেখানে? দেখুন, আমি যে দুটি বিভাগের শহরে গিয়েছি সেখানে প্রথমে গিয়েছি খুলনাতে, এরপরে আমি গিয়েছি চট্টগ্রামে। চট্টগ্রামে, আর নির্বাচনের আগে আমি গিয়েছিলাম বরিশাল অঞ্চলে। তো তিনটি জায়গাতেই আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে এক ধরনের ঢিলঢালা ভাব আছে, তাদের মধ্যে মনোবলের ঘাটতি আছে। এখন কথা হচ্ছে যে এই যে আলাপটি, যে মনোবলের ঘাটতি সেটা তো গত 2 বছর ধরেই চলছে। তো এতদিনেও সেটি কেন পারা যাচ্ছে না? একটা অনির্বাচিত সরকারের সময় বা যেটা আমরা বলি গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু তাদের সময়টিতে তারা চেষ্টা করেছেন। তারা বলেছেন যে আসলে পুলিশ এমনভাবে ভেঙে পড়েছে, তারা তাদের মতো করে চেষ্টা করেছেন। তো তারা তখন বলা হচ্ছিল যে যেহেতু নির্বাচিত সরকার যদি আসে সেক্ষেত্রে হয়তো বিষয়টি একটু পরিবর্তন হবে। কিন্তু আমরা কিন্তু এই সময় এসেও দেখলাম যে 6 মাস চলে গেল এবং সেই অর্থে কিন্তু প্রত্যাশিত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত যে উন্নতি সেটি কিন্তু হয়নি। আমরা যখন চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে গিয়ে কিন্তু আমরা সেখানে দেখলাম যে দিনের পর দিন সেখানে কিন্তু মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন চাঁদাবাজির ঘটনাগুলো ঘটছে, হামলার ঘটনাগুলো ঘটছে, গুলির ঘটনাগুলো ঘটছে। এবং সেখানে আপনি যাদেরকে ধরছেন, যাদেরকে গ্রেপ্তার করছেন সেই সংখ্যাটি কিন্তু খুবই কম। এবং একটি শহরে দিনের পর দিন এভাবে হচ্ছে। শুধু কি শহরেই, শহরের বাইরে যেখানে গেলাম সেখানে একই চিত্র আমরা দেখেছি। সেখানেও মানে এমন এমন কিছু এলাকা হয়েছে যে এলাকাগুলোতে রীতিমতো মানুষকে চাঁদা দিয়ে সেখানে থাকতে হয়। আপনি বাড়ি নির্মাণ করবেন সেখানে আপনাকে সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়, টাকা দিতে হয়। এবং অবৈধ অস্ত্রের ব্যাপক পরিমাণে বিস্তার আমরা সেখানে দেখেছি। তো যখন এরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের যখন একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে, মানুষ যখন এক ধরনের অসহায়ত্বের মধ্যে চলে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি কথা বারবার আসেই যে আসলে এই যে পরিস্থিতিটি সেটি আসলে এটির শেষ কোথায়। এবং আমরা সেটি কিন্তু আমরা দেখেছি খুলনার ক্ষেত্রেও। খুলনাতে সেখানে সন্ত্রাসীরা ফেসবুকে তারা হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে, তাদের কর্মকাণ্ড তারা জানাচ্ছে। হুম। চট্টগ্রামের ক্ষেত্রেও আমরা দেখেছি একই ধরনের চিত্র আছে। তার মানে সন্ত্রাসীরা মধ্যে এক ধরনের বেপরোয়া ভাব চলে এসেছে। তারা মনে করছে যে তারা যাই করুক তাদেরকে কেউ কিছু করতে পারবে না। ফলে তারা কিন্তু একের পর এক এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছে। তাদের পেছনে কি কোনো রাজনৈতিক দলের শেল্টার গ্রুপ খবর আপনারা পেয়েছেন কিনা? কখনো কখনো আমরা দেখেছি যে অনেক সন্ত্রাসীর সঙ্গে সেখানকার রাজনৈতিক যারা নেতা তাদের সঙ্গে চলাফেরা, সে ধরনের ছবি আমরা দেখেছি। তাদের সঙ্গে যোগাযোগ ছিল, অনেকেই সেটা বলেন। অনেকেই এমন ঘটনাও বলেছেন যে যখন তারা স্বাভাবিকভাবে যখন রাজনৈতিক কর্মীরা কোনো চাঁদা চেয়েছে, বলেছে, তারা পায়নি, এরপরেই আবার সন্ত্রাসীরা তাদের হুমকি দিয়েছে এবং তারা মনে করছেন যে রাজনৈতিক পক্ষেরগুলোর সাথে সন্ত্রাসীদের এক ধরনের যোগাযোগ আছে এবং এই ধরনের ঘটনাগুলো বেশ কিছু ঘটনা কিন্তু আমরা পেয়েছি। তো সন্ত্রাসীদের সাথে এই ধরনের ঘটনাগুলো সেগুলোর সাথে কিন্তু দুটো বিষয়। একটি হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শক্ত অবস্থান যেমন জরুরি, আরেকটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। আমি আমার রাজনৈতিক আইনশৃঙ্খলা বাহিনীকে সেইভাবে ক্ষমতা দেওয়া এবং তাদেরকে বলা যে যে ঘটনাগুলো যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু কারো পার পাওয়ার সুযোগ নেই। সেই বার্তাটি যদি না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে বের হওয়া খুবই কঠিন। মাহমুদুল হাসান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা এবং সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।